বাংলাদেশের রাজনীতির পর্দার আড়ালে কি নীরব কোনো সমঝোতা হয়েছিল? নির্বাচনের ফল ঘোষণার পর থেকে হঠাৎ বদলে গেল ঢাকা ও দিল্লির সম্পর্কের সমীকরণ। ১.৫ বছরের টানাপোড়েন, কূটনীতি শীতলতা, ভিসা বন্ধ, ট্রানজিট বাতিল, এসব কিছু যেন এক ঝটকায় বদলে গেল। এখন প্রশ্ন উঠেছে, এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো কৌশল? প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ৩টি মন্ত্রণালয়ে এমন কয়েকজনের নাম এসেছে যাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন এটি বাস্তববাদী কূটনীতি, আবার কেউ অভিযোগ তুলেছেন নির্বাচনের ফলাফল কি আগেই ঠিক হয়ে গিয়েছিল। আসলে কি ভারতের কৌশলগত সমর্থনেই ক্ষমতা এসেছে বিএনপি, নাকি পুরো বিষয়টি শুধু রাজনৈতিক প্রচারণা? দিল্লি ঢাকা সম্পর্কের হঠাৎ উষ্ণতার পেছনে কি আছে? ভূরাজনীতি, নিরাপত্তার হিসাব, নাকি অন্য কোনো অদৃশ্য সমীকরণ? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হবে অভিযোগ পাল্টা অভিযোগ ও বাস্তবতার মাঝখানে আসলে গল্পটা কোথায়। ভারতের সমর্থনে বিএনপি ক্ষমতা এসেছে এমন অভিযোগ এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় কয়েকজনকে ঘিরে এই বিতর্ক আরও জোরালো হয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানের নিয়োগকে কেন্দ্র করেই প্রশ্ন শুরু হয়েছে। ডক্টর খলিলুর রহমান ছিলেন ডক্টর ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তি সরাসরি দলীয় সরকারের মন্ত্রী হওয়ায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এনসিপি প্রধান নাহিদ ইসলামও অভিযোগ তুলেছেন, এই নিয়োগই নাকি প্রমাণ করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে অভিযোগের পক্ষে সরাসরি কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পারিপার্শ্বিক বা সার্কামস্টেন্সিয়াল বিশ্লেষণ থাকলেও সেগুলো প্রমাণের মানদণ্ড টেকে না। তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ঘটনা প্রবাহ একটু পেছনে ফিরে দেখা যাক। তারেক রহমান দেশে ফেরার পর থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পর্যন্ত পুরো সময়টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই তাকে সমর্থন জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকবার্তা পাঠানো, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি ও মোদীর ব্যক্তিগত বার্তা পৌঁছে দেয়া, এসব পদক্ষেপ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের ফল ঘোষণার পর মোদীর দ্রুত অভিনন্দন, সরাসরি ফোনালাপ, শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে পাঠানো, সব মিলিয়ে সম্পর্কের উষ্ণতা একেবারেই স্পষ্ট হয়েছে। মোদী ব্যক্তিগত চিঠি দিয়ে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি অভিযোগ উঠেছে, কিছু ডিসইনফরমেশন ক্যাম্পেইনে ভারতের সম্পৃক্ততা ছিল। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্র ভারত থেকে এসেছে, এমন কথাও ছড়িয়েছে, কিন্তু এই সবের কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ পায়নি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে নেমে যায়। ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে, ট্রানজিট সুবিধা বাতিল করে দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ সীমিত হয়ে পড়ে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনা হলেও সেটি মূলত অভিযোগ প্রত্যাঘাতে সীমাবদ্ধ ছিল। সেই তিক্ত সম্পর্ক গেল কিছুদিনের মধ্যে হঠাৎ অনেকটা স্বাভাবিক হয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে হলো এমনটা? ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ছিল, তবু কেন ভারত বিএনপির দিকে ঝুঁকল? একটি কারণ হতে পারে আঞ্চলিক নিরাপত্তা। ডক্টর ইউনূস সরকারের সময় বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভ জোরালো হয়েছিল। চিকেন নেক বা সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য, হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু, চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার আভাস, এসব ভারতের উদ্বেগ বাড়িয়েছে বহুগুণ। পাশাপাশি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ঢাকার সঙ্গে দিল্লির দূরত্ব আরও বেড়ে যায়। দ্বিতীয়ত, জামায়াতের উত্থান। নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসন পেয়েছে, যা তাদের জন্য রেকর্ড। ভারতের দৃষ্টিতে জামায়াতের আদর্শিক অবস্থান ও অতীত ইতিহাস নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জামায়াতকে গণতান্ত্রিক দল হিসেবে স্বীকৃতি দিলেও ভারত এই বিষয়টিকে কৌশলগতভাবেই দেখে। তৃতীয়ত, বিএনপিকে মন্দের ভালো হিসেবেই বিবেচনা করছে ভারত। ২০০১ সাল থেকে ২০০৬
এই আমলে উলফাসহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয়ের অভিযোগ ভারতের স্মৃতিতে আছে। কিন্তু এবার তারেক রহমান নির্বাচনের আগে ভারত বিরোধী বা সাম্প্রদায়িক বক্তব্য দেননি, বরং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন। ফলে ভারতের কাছে বিএনপি একটি বাস্তববাদী বিকল্প হিসেবেই উঠে আসে। গেল বছরের 13 জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটিও তাৎপর্যপূর্ণ। এরপর খালেদা জিয়ার অসুস্থতার সময় ভারতীয় কর্মকর্তাদের লন্ডন সফর, এই সব ঘটনা প্রবাহে কূটনৈতিক পুনর্বিন্যাস স্পষ্ট হয়। এই প্রেক্ষাপটে মন্ত্রিসভায় কয়েকজনের নিয়োগ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ডক্টর খলিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছিলেন। আবার সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় ভারতে অবস্থান করেছিলেন। আমির খসরু গেল নভেম্বরে অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। ফলে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়, এই 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের ভারত কানেকশন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে বাস্তবতা হলো বাংলাদেশের অর্থনীতি বর্তমানে অনেকটা চাপে আছে। গার্মেন্টস খাতে বৈদেশিক মুদ্রা সংকট, বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ, সব মিলিয়ে সরকারকে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করতেই হবে। কাঁচামালের বড় অংশ আসে ভারত ও চীন থেকে, আবার পশ্চিমা বাজার রপ্তানির প্রধান গন্তব্য। ফলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সবার সঙ্গেই সম্পর্ক বজায় রাখার কৌশলগত বাধ্যবাধকতা আছে বাংলাদেশের। কোনো নির্ভরযোগ্য সূত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ, অর্থায়ন বা প্রচারণা পরিচালনার প্রমাণ সামনে আসেনি, বরং দিল্লির অবস্থান ছিল প্র্যাগম্যাটিক, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া। একইভাবে তারেক রহমানের মন্ত্রিসভা গঠনও বাস্তববাদী হিসেবেই দেখা যায়। কারো অতীত যোগাযোগ ভারত, চীন বা পশ্চিমের সঙ্গে থাকতেই পারে, কিন্তু নীতিগত অবস্থান সবার আগে বাংলাদেশ। অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও আঞ্চলিক ভারসাম্য, এই 3 লক্ষ্য পূরণে কূটনৈতিক কৌশল নির্ধারিত হবে। অভিযোগ আছে, বিতর্ক আছে, সামাজিক মাধ্যমে বিশ্লেষণও আছে, কিন্তু প্রমাণ ভিত্তিক বাস্তবতা এখনও স্পষ্ট হয়নি বাংলাদেশে। এটা ছিল কৌশলগত পুনর্বিন্যাস, সরাসরি নির্বাচনী হস্তক্ষেপের প্রমাণ, নাকি অন্য কিছু? ভবিষ্যৎ কূটনীতিক ভারসাম্যই নির্ধারণ করবে এই সম্পর্ক কতটা টেকসই ও কতটা বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর হয়। প্রিয় দর্শক, দিল্লি ঢাকার নতুন সম্পর্কের রসায়ন নিয়ে আপনার ভাবনাও জানাতে পারেন আমাদের। নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।